সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের দেবব্রত স্যার বলছি। তো দেখো, আজ মূলত এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার এক অনলাইন ছাত্র রনি মান্না যে কমেন্ট করেছে, দেখো স্যার মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকের এই নোটটা দেবেন। তো এই প্রশ্নটা মূলত তোমাদের দেখো এক্সামে 5 মার্কসের মতন করে এসে থাকে, 3 মার্কসের মতন এসে থাকে, এছাড়া কি 4 মার্কসের মতন, এই তিনটে টাইপে এই প্রশ্নটা হয়ে থাকে। তো এই ভিডিওটা আলোচনার আগে বা এই নোটটা আলোচনার আগে তোমাদের আগে এই টপিকটা বুঝতে হবে ভালো করে। এই টপিকটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে নোটের মধ্যে কিছুই নেই। আর এছাড়া তোমাদের মূলত কি করতে হবে, এখানে কিছু ছবি দিতে হবে, দিলে নোটটা কি অনেকটা রস আসবে, বলা যায় রসকস আসবে, এবং তোমরা নাম্বারটা অনেক বেশি পাবে। এই নোটগুলো, যে নোটটা আমি বানিয়ে দিচ্ছি, সম্পূর্ণ মডিফাইড নোট। আর একটা তোমাদের কথা বলি, তো ভিডিওটা একটু লেন্দি হবে, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। যদি তোমরা স্কিপ করে গিয়ে নোটে চলে যাও তাহলে এখান থেকে আমি যে কোশ্চেনগুলো বলবো বা এই মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকের উপর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই প্রশ্নগুলো বুঝতে পারবে না। এবং যে থিওরিগুলো বোঝাবো, মূলত সেই থিওরিগুলোটা বোঝাটা তোমাদের অত্যন্ত জরুরি। তোমরা যদি এই থিওরিটা একবার বুঝতে পারো তো তাহলে তোমাদের আর কোনো বোধগম্যতার অভাব থাকবে না, বুঝলে। আর এই যে আমি পড়াবো যখন তোমাদের, তো এই পড়ানোর মধ্যে দিয়েই তোমাদের পুরো পড়াটা রেডি করে দেবো। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে বন্ধুদের শেয়ার করো। তো চলো এবার আমরা এখান থেকে যে প্রশ্নটা নিয়েছি রনি মান্নার জন্য, তো দেখে নিই। রনি মান্নার জন্য নয়, সমস্ত ক্লাস 12-এর ছাত্রছাত্রী তোমরা এই প্রশ্নটা দেখতে পারো, তোমাদের জন্য এবছরের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তো দেখো এখানে যে মূলত প্রশ্নটা দেখে নাও, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এইভাবে আসতে পারে। এছাড়া আসতে পারে কি, আগে আমরা আলোচনা করে নিই, তারপরে তোমরা জিনিসটা বুঝে নাও, তারপরে কি কি অ্যাঙ্গেলে এই কোশ্চেনটা হতে পারে সেই অ্যাঙ্গেলগুলো তোমাদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করব। তো এই দেখো, এই যে মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক, এই নিয়ন্ত্রকের উপর দেখুন যে কয়েকটা বিজ্ঞানী, যেমন কয়েকটা মৃত্তিকা বিজ্ঞানী যেমন কি ডকুচেপ, জেনি, জেফি, এরা কি বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো প্রথম আমাদের কাজ কি হবে, সেই মতবাদগুলোকে সুন্দরভাবে জেনে নেওয়া। প্রথম দেখো যে মতবাদটা কে দিয়েছেন না, ডকুচেপ স্বীকৃত নিয়ন্ত্রক, বা ডকুচেপ একটা মৃত্তিকার এই নিয়ন্ত্রকের উপর মতবাদ দিয়েছেন। তো সেই মতবাদটা দেখো কি বলা হয়েছে, রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেপ মৃত্তিকা গঠনের 4টি নিয়ন্ত্রক কি কি, জলবায়ু, জীবজগৎ, শিলা, আর একটা দেখো যেটা আছে সময়ের প্রভাব উপর কি ব্যাখ্যা করেছেন বা লক্ষ্য করেছেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে প্রথম কি মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেপ মৃত্তিকার যে 4টি উপাদান রয়েছে বা মৃত্তিকা গঠনের 4টি নিয়ন্ত্রক, এটা প্রথম বলেছেন। এটুকুই এখান থেকে জেনে রাখবে, এর বেশি আর কিছু বুঝতে যাবে না। তারপরে দেখো এখান থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নটা এসে থাকে, এখানে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই যে এস ইকুয়াল টু এফ সিএল ও পি টি, এই সমীকরণ থেকে তোমাদের এমসিকিউ এসে থাকে বা এসিকিউ প্রশ্ন এসে থাকে। কিভাবে কোশ্চেনটা করে থাকে সেই কোশ্চেন অ্যাঙ্গেলটা আমরা জানবো। এখান থেকে এইভাবে প্রশ্ন করে যে ডকুচেপের সমীকরণটি, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকের সমীকরণটি আলোচনা করো, তখন এই সমীকরণটা তোমাদের সুন্দরভাবে ডিসকাস করতে হবে। বা অথবা বলে দিতে পারে এই সমীকরণের মধ্যে সিএল কি, সিএলকে কি বোঝাচ্ছে, বা পিকে কি বোঝাচ্ছে, টিকে কি বোঝাচ্ছে, বা এসকে কি বোঝাচ্ছে, এরকম একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে বা এসিকিউ প্রশ্ন আসতে পারে। বা এইভাবে আবার তোমাদের ডিরেক্ট প্রশ্ন করতে পারে যে এই সমীকরণটা কার, এই সমীকরণটা কে দিয়েছেন, বা ডকুচেপের সমীকরণটা বর্ণনা করো। এইভাবে তোমাদের এসিকিউ প্রশ্ন আসতে পারে। তো এখানে মূলত দেখো যে ডকুচেপের সমীকরণে মূলত বলা হয়েছে, দেখো এস ইকুয়াল টু এফ ব্র্যাকেটে দেখো সিএল ও পি টি। এখানে এস হলো কি মাটি, এটা তোমরা খাতায় লিখবে, আমি শুধু বলে দিচ্ছি। সিএলটা হচ্ছে, দেখো সিএল হচ্ছে মূলত জলবায়ু, তারপরে ও হচ্ছে জীবজগৎ, তারপরে দেখো পি হচ্ছে শিলা, আদি শিলা বা মূল শিলা, টি হচ্ছে সময়। এইগুলো হচ্ছে ডকুচেপ এটা বর্ণনা করেছেন যে মৃত্তিকার 4টে নিয়ন্ত্রক রয়েছে। তারপরে দেখো এই ডকুচেপের নিয়ন্ত্রকের উপর যখন ডকুচেপ এটা বর্ণনা করলো, তারপরে যে মৃত্তিকা বিজ্ঞানী আছে জেনি বলল যে না, এই যে ডকুচেপ 4টে নিয়ন্ত্রকের কথা বলেছে, তো এটা 4টে নিয়ন্ত্রক নয়, এটা মূলত 5টা নিয়ন্ত্রক থাকে। তো দেখো এবারে কি বলে দিয়েছে মৃত্তিকা বিজ্ঞানী জেনি। তো মৃত্তিকা বিজ্ঞানী জেনি কি বলেছেন, দেখো মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রককে 5টি নিয়ন্ত্রকের কথা বলেন। সেগুলো দেখো কি কি, জলবায়ু, জীবজগৎ, আদিশিলা, ভূপ্রকৃতি, সময়। তো এখানে দেখো মূলত এই যে 5টে সমীকরণ বলেছে তার মধ্যে নতুন কোনটা হলো ভূপ্রকৃতি। এখান থেকে একটাই প্রশ্ন আসতে পারে, বাদ বাকি যে আগে যেভাবে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম ওই অ্যাঙ্গেলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে।
বা এখান থেকে তোমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে জেনির মতবাদে যে বা ডকুচেভের মতবাদ আর জেনির মতবাদের মধ্যে জেনির মতবাদে নতুন কোন নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে, তখন কি হয়ে যাবে এই ভূপ্রকৃতি। আর এখানে যে সমীকরণটা দিয়েছে দুটোই একই, শুধুমাত্র আর মানে কি ভূমিরূপ বা ভূপ্রকৃতি, এটাই আলোচনা করা হয়েছে। তো তারপরে দেখো মূলত দেখো জেনির যেই মতবাদটা প্রকাশিত হয়েছে তারপরে আবার একজন বিজ্ঞানী, তার নাম কি জেফি। জেফি দেখো মূলত এই যে নিয়ন্ত্রকটা আলোচনা করেছে, এই নিয়ন্ত্রকটা তোমাদের যে পাঠ্য বই আছে বা তোমরা যে বই ইউজ করছো মূলত এই সময় সেই বইটাই এইটাই এই যে নিয়ন্ত্রকটা জেফির যে স্বীকৃত নিয়ন্ত্রক এটাই আলোচনা করা হয়েছে। দেখো জেফি কি বলেছে, দেখো জেফি মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রককে দুটি ভাগে ভাগ করেছেন। একটা দেখো সক্রিয় নিয়ন্ত্রক আর একটা কি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। তো এই দুটো নিয়ন্ত্রকের উপর ভিত্তি করে কি তোমাদের যে পাঠ্য বই আছে ক্লাস 12-এর সেটা আলোচনা করা হয়েছে সম্পূর্ণ সুন্দরভাবে। তো এবার দেখো ওই যে সক্রিয় নিয়ন্ত্রককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা কি কি দেখো জলবায়ু আর জীবজগৎ। তারপরে দেখো নিষ্ক্রিয় নিয়ন্ত্রককে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, কি কি ভূমিরূপ, আদিশিলা ও সময়, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা আরো সুন্দরভাবে একটা ক্লাসিফিকেশন মানে যে একটা শ্রেণী বিভাগের সাহায্যে সুন্দরভাবে এই যে মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকটা এটা বুঝে নেব। তো চলো আমরা দেখে নিই। তো এইভাবে তোমরা একটা খাতায় ছক করে নিতে পারো যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, কারণ এই জিনিসটা একবার মাথায় যদি তোমাদের সেট হয়ে যায় আমার মনে হয় দ্বিতীয়বার আর বইয়ের দরকার হবে না, এই নোটের থেকেই তোমরা পুরো রেডি করে নিতে পারবে। তো দেখো এই যে মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক এটা কি আমাদের প্রশ্ন। তো এটাকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি সক্রিয় নিয়ন্ত্রক আর একটা দেখো নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। এবার দেখো সক্রিয় নিয়ন্ত্রককে আবার দুটো ভাগে, একটা হচ্ছে জলবায়ু আর একটা হচ্ছে জীবজগৎ। জলবায়ুকে আবার কি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি বৃষ্টিপাত আর একটা হচ্ছে উষ্ণতা। এটুকু খেয়াল রেখে মানে খাতায় তোমরা যদি নোট করো তাহলে আমার মনে হয় তোমাদের কোনো বোঝার অসুবিধা থাকবে না। তোমরা বইতে দেখছো তো যার জন্য তোমাদের বুঝতে মানে পড়াগুলো দেখেই তোমাদের ভয় লেগে যাচ্ছে, কোনো কিছু নেই, শুধু জাস্ট জিস্ট করে করে পড়তে হয় আর কিছু নয়। তারপর দেখো জীবজগতের যে প্রথম যে ভাগটা আছে উপবিভাগ, উদ্ভিদ সম্প্রদায়, প্রাণী সম্প্রদায় আর অণুজীব সমূহ, এই তিনটি প্রক্রিয়ায় মূলত কি করে থাকে না মাটি সৃষ্টি করে থাকে বা মৃত্তিকা গঠন করে থাকে। ঠিক একইভাবে জলবায়ু দেখো এই বৃষ্টিপাত ও উষ্ণতার মধ্যে দিয়ে কি মাটি সৃষ্টি করে থাকে। ঠিক একইভাবে দেখো যে দ্বিতীয় ভাগটা আছে, তো এই দ্বিতীয় ভাগে মূলত দেখো মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক দ্বিতীয় যে নিয়ন্ত্রকটা আছে সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। এই নিষ্ক্রিয় নিয়ন্ত্রককে আবার কি তিনটে ভাগে ভাগ করা হয়। ভূমিরূপ, এই যে ভূমিরূপটা কি মূলত ভূমিরূপের ঢাল অনুসারে মৃত্তিকার মাটি সৃষ্টি করে থাকে, যেমন কি উচ্চ ভূমিরূপে কি মৃত্তিকা কখনো সঞ্চয় করতে পারে না। এইভাবে মূলত এই পড়াটা এটাই, এর মাধ্যমে কি মৃত্তিকা মাটি সৃষ্টি করে থাকে এই ভূমিরূপের মাধ্যমে। তারপরে আদিশিলা, আদিশিলার মধ্যে জল জমে, কম জল জমে বা বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ফাটলের মধ্যে জল জমে গিয়ে এইভাবে কি মাটি সৃষ্টি করে থাকে। আবার সময়, একটা নির্দিষ্ট সময়ের অভাবেও কি মাটি সৃষ্টি হতে পারে, এই সময়ের অভাবে কি ধীর গতি প্রক্রিয়ায় মাটি সৃষ্টি হয়। তো এখান থেকে মূলত আমরা এই ছকের সাহায্যে জেনে নিলাম। এবার আমাদের কি দায়িত্ব থাকবে, এখান থেকে মূলত কি টাইপের প্রশ্ন এসে থাকে, তাই না। তো এই ক্লাসিফিকেশনটা থাকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো তোমাদের পরীক্ষায় মূলত দেখো এবার যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো পয়েন্ট পয়েন্ট করে খাতায় নোট করে রাখো। এই মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক থেকে এই টাইপের প্রশ্ন আসবেই আসবে। হয় তোমাদের পরীক্ষায় আসতে পারে ডিরেক্ট মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকগুলো আলোচনা করো আমি যেমন আলোচনা করেছি, তারপরে আসতে পারে শুধুমাত্র 3 মার্কসের জন্য তোমাদের এরকম পরীক্ষায় পার্টিকুলার বলে দেবে যে মৃত্তিকা গঠনের সক্রিয় নিয়ন্ত্রক আলোচনা করো। সক্রিয় নিয়ন্ত্রক বলতে কি শুধু একটা মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকের ইন্ট্রোডাকশন দেবে আর পুরো এটাই আলোচনা করবে, আর কোনো আলোচনা করার দরকার নেই। সক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে দেখো কি কি পড়ছে, জলবায়ু পড়ছে, তারপরে দেখো জীবজগৎ পড়ছে। আর এই দুটো জলবায়ুর আবার দুটো উপবিভাগ আছে, বৃষ্টিপাত উষ্ণতা, তারপরে জীবজগতের 3টি আছে, এই দুটো আলোচনা করলেই হয়ে যাবে। ঠিক একইভাবে তোমাদের আবার পরীক্ষায় 3 মার্কসের জন্য আবার এইভাবে প্রশ্ন আসতে পারে যে এরকম 3 মার্কসের জন্য প্রশ্ন আসলো যে মৃত্তিকা গঠনের নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। বুঝতে পারলে। তো এই নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলো কি কি দেখো, প্রথমে একটু নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি ডিসকাস করলে, তারপর এই ভূমিরূপ, আদিশিলা, সময়, এগুলো মূলত দিয়ে যদি আলোচনা করতে পারো তাহলে 3-এর 3 টু দি পয়েন্ট অ্যান্সার হবে। তখন এই যে অ্যাঙ্গেলটা এটা করতে পারে নয় এটা করতে পারে। আবার দেখো এবার আরো যদি ডিরেক্টলি বা আরো যদি গভীরে গিয়ে তোমাদের যদি কোশ্চেন করতে পারে পরীক্ষক বা এক্সামিনার, তো এইভাবে কোশ্চেন করতে পারে মৃত্তিকা গঠনের সৃষ্টিতে জলবায়ু আর জীবজগতের প্রভাব আলোচনা করো, এটাও প্রশ্ন আসতে পারে। বা ঠিক একইভাবে তোমাদের বলতে পারে মৃত্তিকা গঠনের জীবজগৎ, এছাড়া বলে দিতে পারে আদিশিলার প্রভাব আলোচনা করো, বা মৃত্তিকা গঠনে
ভূমিরূপ আর জলবায়ুর প্রভাব, মানে এই যে 5টা টপিক, এই 5টা টপিকের উপর যে কোনো একটা টপিক দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অথবা ট্রু মার্কসেরও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো চলো এখান থেকে প্রশ্নগুলো তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখো, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে দেখো এখান থেকে মূলত যেটা করতে হবে তোমাদের, এবার আমরা কি নোট দেখব। তো এই নোটে দেখো, নোটটা তোমাদের তো আমি অবশ্যই আলোচনা করব এই নোটটা, তার আগে বলবো নোটটা তোমরা স্ক্রিনশট করে কেউ বেরিয়ে যাবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। এখানে অনেক ছবি দেওয়া আছে, ছবিগুলোর যে মূল তত্ত্ব বা মূল অর্থটা কি কি প্রকাশ করছে সেটা তোমাদের পার্টিকুলার ভাবে বুঝতে হবে। আর যদি কেউ বুঝে বুঝে এইভাবে পুরোটা দেখে, তাহলে আমার মনে হয় অবশ্যই সে আরো জিস্ট করে জিনিসটা লাগাতে পারবে, কারণ আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে দ্বিতীয়বার তোমাদের আর পড়তে হবে না। বইয়ে পড়লে তোমাদের মাথায় যেন ঝড় চলে যাবে, কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো এবার আমরা নোটেই যাই। তো নোটে দেখো যে প্রথমে তোমরা দেখছো ছবি দেওয়া আছে, নোটে প্রচুর ছবি দেওয়া আছে। একবার তোমাদের নোটটা আমি একবার দেখিয়ে দিই। তো এখানে মূলত দেখো এই মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক থেকে মূলত তোমাদের সম্ভবত 4টে না 5টা ছবি দেওয়া আছে। দ্বিতীয় দেখো এই ছবিটা দেওয়া আছে, এই 5টা ছবি তোমাদের অবশ্যই দিতে হবে। ফার্স্টে তোমাদের নোটগুলো দেখিয়ে নিই একটু। হ্যাঁ, 5টা তোমাদের ছবি আছে এই নোটটা মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক থেকে, প্রত্যেকটাতে ছবি দেওয়া হয়েছে। তো তোমাদের এই নোটটা অনেকটা ইম্পর্টেন্ট। আর ছবি দিয়ে প্রত্যেকটা, জিওগ্রাফি মানে রিপ্রেজেন্ট, আর ছবি মাস যে দেবে সে নাম্বার অন্যদের থেকে ডিফারেন্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না তোমাদেরকে। আবারও বলছি যে ছবি একটা দেওয়ার প্রবণতা তৈরি করো, কারণ তোমরা অনেকটাই উঁচু লেভেলের স্টুডেন্ট হয়ে গেছে উচ্চ মাধ্যমিক, এটা তোমরা মাধ্যমিক নয় যে ছবি না দিলেও হবে, কিন্তু তোমাদের অবশ্যই এই পোর্শনে তোমাদের ছবি দেওয়াটা জরুরি। ছবি দিলেই নাম্বার ডিফারেন্ট হবে, আর অবশ্যই তোমরা মার্কসটা অনেকটা ক্যারি করতে পারবে। রিপ্রেজেন্ট আর ছবি, এই দুটো যদি কেউ মেনটেন করতে পারে, তাহলে অবশ্যই জিওগ্রাফিতে ভালো নাম্বার আসবে। তো দেখো মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক তো আগেই আলোচনা করলাম, যে কি জিনিসটা কিভাবে কি হয়, কটা ভাগ, কে প্রথম করেছিল, সব আমি আলোচনা করলাম। তো এবার দেখো এইভাবে একদম প্রশ্নটায় ঢুকে গেলাম, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক সমূহ। তো এবার একটা তোমরা ছোট করে ভূমিকা দিতে পারো। দেখো ভূমিকায় কি লেখা আছে, দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভূপৃষ্ঠের ওপর আবরণী স্তর সৃষ্টি হয়, যা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক, তাকে মৃত্তিকা বলে। তো মূলত কি দেখো, যদি এটাকে এর যে মূল অর্থটা যদি বলা যায়, মূলত কি এরকম একটা স্তর থাকে, এই স্তরের উপর কি যখন এই মাটিটা কি উদ্ভিদ সৃষ্টিতে সাহায্য করে, তখন তাকে আমরা কি বলছি, মৃত্তিকা। এটুকুই, আর কিছু নয়। দেখো তারপরে যেটা বলা হয়েছে, মৃত্তিকা সৃষ্টির কারণগুলিকে কার্যকারিতার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়, যথা দেখো সক্রিয় নিয়ন্ত্রক, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। যেটা দেখো আমরা শ্রেণীবিভাগে আলোচনা করলাম আগেই, ওই জন্য আলোচনা করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এই দুটো নিয়ন্ত্রক আলোচনা করে নেওয়ার পরে দেখো এখানে একটা পুরো কনসেপচুয়ালি একটা ছবি দেওয়া হয়েছে। ছবিটা দেখো, ছবিটা এই পোর্শনে দিতে হবে একদম সাইডে, যেভাবে একদম আমি যেভাবে দেখো এই যে নোটটাই দিয়েছি, তোমরা যদি নোটটা এইভাবে দিতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। দেখো একদম সম্পূর্ণ এইভাবে দিতে হবে, যেমন কি একটা খাতার সঙ্গে মাধুর্যতা বজায় রাখছে বা সৌন্দর্যতা বজায় থাকছে, এটুকু যদি বজায় থাকে তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে, বা তোমার এক্সামিনার খুশি হয়ে তোমাকে আরো অনেকটা বেশি নাম্বার দেবে। তো এবার দেখো ছবিটাই মূলত কিভাবে কনসেপচুয়ালি ছবি, দেখো সম্পূর্ণ কনসেপ্ট। এখানে গোলটার ভিতরে দেখো মৃত্তিকা নিয়ে নিয়েছি, তারপরে দেখো এখানে মূল উপকরণ, তারপরে জলবায়ু, জীবকুল, ভূপ্রকৃতির সময়। তো এই কটা যে উপকরণ, যে দেখো শ্রেণীবিভাগটা তোমরা দেখো, শ্রেণীবিভাগটা দেখলেই বুঝতে পারবে। তাহলে মূল উপকরণটা, আর এগুলো যে সমীকরণগুলো যেগুলো ভাগ ছিল, যে ভাগগুলো সক্রিয় নিষ্ক্রিয় নিয়ন্ত্রক, সেগুলো দিয়ে আবার চিত্র নিচে কি লেখা আছে দেখো, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক সমূহ। তো এটুকুই, এই ছবিটা দিতে পারো। তারপরে দেখো এবার আমরা কি করব এখান থেকে, তো যেহেতু আমরা সক্রিয় নিয়ন্ত্রক আর নিষ্ক্রিয় নিয়ন্ত্রক দুটো ভাগে ভাগ করেছি, তো এবার আমাদের কাজ কি হবে দেখো, সক্রিয় নিয়ন্ত্রক সম্বন্ধে এবার একটু আমরা জেনে নেব। তো এই সক্রিয় নিয়ন্ত্রকটা দেখো, মূলত সক্রিয় নিয়ন্ত্রক কাকে বলে, দেখো মাটি সৃষ্টি করতে যেসব শিলা প্রত্যক্ষ ভূমিকা প্রভাব বিস্তার করে, তাকে আমরা মূলত কি বলবো, সক্রিয় নিয়ন্ত্রক। তো এখানে দেখো মূলত বলা আছে, দেখো জলবায়ু ও জীবজগৎ হলো মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রক। এরা মৃত্তিকা গঠনের জন্য শক্তি যোগায় ও রেগোলিত থেকে মাটিতে পরিণত করে। তো দেখো এই জীবজগৎ আর জলবায়ুটা কি না, মাটি গিয়ে প্রথম কি না মৃত্তিকা গঠনে একটা শক্তি যোগায়, তারপরে কি এই মাটিকে রেগোলিতের সাহায্যে কি করে, মাটিতে পরিণত করে। তো এবার দেখো যে 1 নম্বর পয়েন্ট আছে এখানে, মূলত এখানে দেখো 1 নম্বর যে পয়েন্ট আছে জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো জলবায়ু। জলবায়ুর প্রভাবে মাটিসমূহ একটু ডাইনামরফিক নামে পরিচিত। বৃষ্টিপাত ও তাপমাত্রা, জলবায়ুর এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তারপরে দেখো
এবার এই যে দুটো উপাদান দেখো, এখানে যে বললাম যে মৃত্তিকা সৃষ্টিতে দেখো বৃষ্টিপাত কি, এখানে একটু আলোচনা করলাম তোমাদের। তো এখানে একটা ইন্ট্রোডাকশনের মতন দিলাম যে জলবায়ুটা কি না, জলবায়ু হচ্ছে মৃত্তিকা গঠনে একটা কি গুরুত্বপূর্ণ উপাদান। আর এই মৃত্তিকা গঠনে দেখো মাটি মূলত কি একটু ডায়নামরফিক নামে পরিচিত, জলবায়ুর প্রভাবে মৃত্তিকা সৃষ্টি হয় বলে সেই মাটিকে আমরা কি বলবো না, জলবায়ুর প্রভাবে যে মাটি সৃষ্টি হয় তাকে কি বলবো আমরা, একটু ডায়নামরফিক মাটি বলা হয়। তো এখানে দেখো মূলত বৃষ্টিপাত ও তাপমাত্রা এই দুটো উপাদানের উপর ভিত্তি করে কি মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে থাকে। তারপরে দেখো এখানে মূলত দেখো যে 1 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি সেখানে কি আর্দ্র জলবায়ু অঞ্চলে আবহিকার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, এবং এই কারণে আর্দ্র অঞ্চলের মাটিতে কাদার পরিমাণ বেশি এবং মরু অঞ্চলের বৃষ্টিপাত অল্প হয়, মৃত্তিকার উপরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রভৃতি মাটিতে উঠে আসে। আবার যেখানে বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টিপাত কম সেখানে মৃত্তিকার নিচ থেকে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ উঠে আসে, এইভাবে কি মাটি উপরে সঞ্চিত হয়ে মাটি সৃষ্টি করে। এটা মূলত দেখো তোমাদের যেটুকু বলা আছে এখানে মূলত এখানে দেখো যেটা মূলত বলা আছে তোমাদের এই বৃষ্টিপাত পয়েন্টটা, এখানে কিছুই বলা নেই, শুধুমাত্র কি তোমরা সেই পেডোক্যাল আর পেডালফায়ার আর পেডোক্যাল মৃত্তিকাটা আছে না সেটা এর মধ্যেই লুকিয়ে আছে, আর কিছু নয়। যখন কি মৃত্তিকা থেকে কি হয় না, মৃত্তিকা থেকে দেখো মূলত ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম বেরিয়েছে, তখন তাকে আমরা কি বলবো, সেই মাটিকে বলবো পেডালফার মৃত্তিকা। ঠিক একইভাবে যখন ক্যালসিয়াম কার্বনের আর লবণ উঠে আসে তাকে কি বলবো আমরা, পেডোক্যাল মৃত্তিকা। এটাই মূলত কি এই বৃষ্টিপাতের পয়েন্ট থেকে মৃত্তিকা গঠনে এখানে লুকিয়ে আছে। তো তারপরে দেখো এখানে যে তাপমাত্রাটা আছে, তো ঠিক একইভাবে দেখো তাপমাত্রার পয়েন্টটা দেখে নেবো, বি পয়েন্ট। বিজ্ঞানী ভ্যান ডফের মতে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক প্রক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়। এটাকে আমরা কি বলে থাকি, ভ্যান ডফের পরীক্ষা। তো এটাও তোমাদের 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভ্যান ডফের মতে কি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কি রাসায়নিক প্রক্রিয়ায় হার দ্বিগুণ বৃদ্ধি পায়, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো না, ভ্যান ডফের পরীক্ষা। তো তারপরে দেখো তাই এই বৃদ্ধি পায়, তাই কি হয় না, শীতল ও মরু অঞ্চলের তুলনায় ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে মৃত্তিকার দ্রুত সৃষ্টি হয়, তাপমাত্রা বাড়লে মৃত্তিকার দ্রুত সৃষ্টি হয়। তো দেখো তোমাদের আমি বলবো অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে, তার জন্য বলবো তোমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশট করে লিখে নাও। কারণ এই ছবিটা দেখো, এই ছবিটা এখানে মূলত কি মরু অঞ্চলে মৃত্তিকা দেখানো হয়েছে। ঠিক একইভাবে দেখো মরু অঞ্চলে মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা দেখানো হয়েছে, পর্জল মৃত্তিকা, চারনজের মৃত্তিকা আর অপরিণত মৃত্তিকা, আর নিচে দেখো বৃষ্টিপাত আর তাপমাত্রা, এটা পয়েন্ট করে বোঝানো হয়েছে। তো এটা তোমরা মূলত নোটটাকে স্ক্রিনশট করে নাও, কারণ অনেকটা সময় হয়ে যাবে। তো এতটা সময় দিয়ে বোঝানোটা এই মুহূর্তে মনে হয় তোমাদের সামনেই পরীক্ষা আছে, তো বলবো এত সময় দিয়ে তোমরাও দেখতে অসুবিধা হতে পারে, তাই বলবো তোমরা স্ক্রিনশট করে নাও। আমি শুধু ছবিগুলো ধরছি আর একটু হালকা করে আমি হিন্টস দিয়ে যাচ্ছি। এখানে তাপমাত্রায় মূলত কি বিভিন্ন অঞ্চলে যে পার্টিকুলার যে 3টে অঞ্চল এখানে দেখতে পাচ্ছ, মরু অঞ্চল, ল্যাটেরাইট অঞ্চলের সঙ্গে কি বৃষ্টিপাত আর তাপমাত্রার মধ্যে পার্থক্যের ফলে কি এখানে মাটি সৃষ্টি হয়, আর কিছুই না। এখানে ছবিটা তোমরা অ্যাড করতে পারো। চলো এবার আমরা পরে দেখে নিই। দেখো এবার যে 2 নম্বর যে সক্রিয় নিয়ন্ত্রকের ভাগ আছে সেখানে দেখো মূলত কি জীবজগৎ যে আমাদের দ্বিতীয় পয়েন্টটা ভাগ আছে। তো এই দ্বিতীয় পয়েন্টে দেখো কিছু আলোচনা করার নেই, এখানে মূলত কি এই জীবজগৎটা, এখানে এই ছবিটা দিতে পারো তোমরা। ছবিটা দেখো পুরো কনসেপচুয়ালি ছবি। এখানে দেখো মূলত বৃষ্টিপাত বেশি তাই এখানে কি পর্জল মাটি, আর বৃষ্টি মাঝারি তাই এখানে কি লাল ও ল্যাটেরাইট মাটি, বৃষ্টি কম বেলে মাটি, আর এখানে দেখো তৃণ বা কাঁটা জাতীয় মাটি মরু অঞ্চলে, এটা দেখো পর্ণমোচী, আর এটা হচ্ছে সরলবর্গীয়, আর এটা দেখো মাটি সৃষ্টিতে উদ্ভিদের ভূমিকা। এই যে মূলত জীবজগৎটা দেখছো, এই জীবজগৎটা দেখো মূলত কি 3টি উপায়ে মাটি সৃষ্টি করে। একটা দেখো উদ্ভিদ, এই উদ্ভিদ প্রক্রিয়ায় দেখো মূলত কি না, উদ্ভিদের দেহাবশেষ যখন কি মৃত্তিকার মধ্যে কি আলমিক মাটি সৃষ্টি করে বা ক্ষারকীয় মাটি সৃষ্টি করে, তখন এইভাবে কি মৃত্তিকা সৃষ্টি হয়। একইভাবে দেখো দ্বিতীয় যেটা আছে কি প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী যেমন কি কেঁচো, শামুক, পিঁপড়ে, এরা কি মাটির মধ্যে উপরে উঠে আসে, মাটি কর্ষণ করলে কি মাটির গুণগত মান অনেকটা বৃদ্ধি করে, এইভাবে একটা মাটি সৃষ্টি হয় প্রাণীর মধ্যে। 3 নম্বরটা দেখো অণুজীব সমূহ। তো এই অণুজীব সমূহ কি কি দেখো, ফ্যাঙ্গাই, অ্যাগলি, বিভিন্ন প্রভৃতি অণুজীব, এছাড়া কি নেমাটোড ও প্রোটোজোয়া প্রভৃতি অণুজীব মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটুকুই এখান থেকে জানতে হবে, আর কিছু নয়। তারপরে দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক।
তো এই নিষ্ক্রিয় নিয়ন্ত্রকটা দেখো না, যেসব নিয়ন্ত্রকগুলি মৃত্তিকা সৃষ্টিতে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে না তাকে বলা হয় নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। তো নিষ্ক্রিয় নিয়ন্ত্রকটা দেখে নাও, যেসব নিয়ন্ত্রক কি মৃত্তিকা সৃষ্টিতে কি করে না, প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে না তাকে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক বলা হয়। একে আবার কি তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি ভূপ্রকৃতি বা ভূমির ঢাল, 2 নম্বর দেখে নাও, 2 নম্বর হচ্ছে কি আদিশিলা, 3 নম্বর হচ্ছে সময়। তো এখান থেকে দেখো ভূপ্রকৃতিতে মূলত দেখো এই যে ভূমির ঢাল অনুসারে কি করেছে দেখো, যখন উচ্চতা বেশি হবে, এখানে ছবির সাহায্যে তোমরা বুঝে নাও, এই যে উচ্চতা বেশি হলে কি না এখানে কি মৃত্তিকা কি পরিণত মাটি সৃষ্টি হবে না, কারণ কি এখানে বৃষ্টিপাত হলে কি এখান থেকে ধুয়ে বালি এখানে এসে পরিণত হবে, নিচে জমা হবে বা সঞ্চয় হয়ে এখানে কি পরিণত মাটি সৃষ্টি হবে। এটুকুই কি বিভিন্ন 3টে অঞ্চলে দেখানো হয়েছে, কি অধিক উচ্চ অঞ্চলে, মাঝারি উচ্চ অঞ্চলে আর কি নিম্ন অঞ্চলে যে 3টে মাটি সৃষ্টির প্রক্রিয়া এখানে ভূমির ঢাল বা ভূপ্রকৃতির সাহায্যে বোঝানো হয়েছে, আর কিছু না। তো একইভাবে নেক্সট যেটা দেখবো কি আদিশিলা। এই যে আদিশিলাটা দেখো, এখানে আদিশিলা মূলত কি করেছে দেখো না, আবহিকার ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে আদিশিলা পরিবর্তিত হয়ে মৃত্তিকা সৃষ্টি করে থাকে। এখানে মূলত দেখো বিভিন্ন ধরনের শিলা আছে, যেমন কি গ্রানাইট, ব্রায়োলাইট, তারপরে দেখো বিভিন্ন ধরনের ব্যাসাল শিলা এঁটেল মাটিতে পরিণত হয়েছে। তারপরে দেখো অ্যালুমিনিয়াম সমৃদ্ধ, ম্যাগনেসিয়াম যে সমৃদ্ধ মাটি সেটা বিভিন্ন শিলায় পরিণত হয়ে কি এখানে মৃত্তিকা সৃষ্টি করেছে, আর কিছু নয়। তারপরে নেক্সট যেটা আছে বলবো সময়। এই সময়টা দেখো, সময়ে মূলত কি বলা হয়েছে না, প্রাকৃতিক পরিবেশে একটি পরিণত মৃত্তিকা সৃষ্টি হতে কয়েক হাজার বছর লেগে যায়। মৃত্তিকা বিজ্ঞানীদের মতে মাত্র 2 সেমি পুরু মাটি স্তর তৈরি করতে কয়েকশো বছর সময় লেগে যায়, তাই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া অন্তত ধীর প্রক্রিয়া। তো এটুকুই, আর কিছু নয়। এখানে তোমরা কনসেপচুয়ালি ছবিটা দিতে পারো, এই ছবিটাও খুব ইম্পর্টেন্ট। 1000 বছর, 2000 বছর, 3000 বছরে দেখো মাটি যে এটা মৃত্তিকার প্রথম পর্যায়ে, এটা হচ্ছে কি মৃত্তিকার দ্বিতীয় পর্যায়ে এটা। তো এখানে কি অপরিণত মাটি আছে, তারপরে এখানে গিয়ে পরিণত মাটি সৃষ্টি হচ্ছে কত বছর পরে, আর এই যে মৃত্তিকার কি ধর্ম। আর ঠিক একইভাবে এই মাটিটা এখান থেকে দেখো এইভাবে সৃষ্টি হয়েছে, দুটো প্রক্রিয়ায় সময়টা দেওয়া হয়েছে, আর কিছু নয়। তো এখান থেকে তোমাদের দেখো এইভাবে বুঝিয়ে দিলাম, কারণ দেখো তোমাদের এক্সামও এসে গেছে, আর এতটা সময় দিয়ে তোমরা ভিডিও কখনো দেখতে পারবে না। জাস্ট নোটটা তুলে নাও, কনসেপ্টটা শুধু বুঝে রাখো, অনেকটা উপকার আসবে। আর অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক, কমেন্ট, বন্ধুদের শেয়ার করো। আর কোনো টপিক বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো।